1973 সালের 23 আগস্টের ঘটনা। সুইডেনের রাজধানী স্টকহোমে ক্রেডিট ব্যাংকের নামের একটি ব্যাংকের কার্যালয়ে অস্ত্র উঁচিয়ে ঢুকে পড়ল একজন পলাতক আসামি। জ্যান ওলসন নামের এই অস্ত্রধারী ব্যাংকের 4 কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ওলসনের দাবি, তার একজন সঙ্গীকে মুক্ত করে দিতে হবে, পাশাপাশি তাকে $7 লাখ ও একটি গাড়ি দিতে হবে। পুলিশ তার সব দাবি পূরণ করেছিল। 28 আগস্ট উদ্ধার হওয়ার আগ পর্যন্ত মোট 6 দিন কর্মকর্তাদের জিম্মি করে রাখে ওই অস্ত্রধারী। এই ঘটনায় শোরগোল পড়ে যায় সারা পৃথিবী। উদ্ধার করার পর দেখা গেল জিম্মিকারীর প্রতি এক ধরনের সহানুভূতি জন্মে গেছে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে। তারা এমনকি জিম্মিকারীর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে পর্যন্ত রাজি হননি। উপরন্তু জিম্মিকারীকে যখন কারাগারে পাঠানো হয় তখন তার মুক্তির জন্য অর্থ সংগ্রহ শুরু করেন ওই কর্মকর্তারা। এমন অবস্থায় পুলিশকে সহায়তা করার জন্য ডাক পড়ে মনোচিকিৎসক নিলসন ব্যাজারুটের। তিনি জিম্মিকারীর সঙ্গে জিম্মিদের ভালো সম্পর্ক হয়ে ওঠার এই প্রবণতাকে প্রথম স্টকহোম সিন্ড্রোম হিসেবে ব্যাখ্যা করেন। ক্ষমতার অসাম্যতা এ ধরনের মনোবৈকল্যর একটি গুরুত্বপূর্ণ দিক এবং বহু ধরনের ঘটনায় ব্যাখ্যায় ধারণাটি প্রয়োগ করা যেতে পারে। তবে এই উপসর্গ কেবল ব্যক্তি পর্যায়ে না থেকে গোটা জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যেতে পারে কিনা বা ঐতিহাসিক কোনো রাজনৈতিক ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে ধারণাটি প্রযোজ্য হতে পারে কিনা তা খতিয়ে দেখার প্রয়াস পেয়েছেন গবেষকরা। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃতার্থে নাগরিকদের অবস্থা পণবন্দির মতো হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে, স্বৈরশাসকের প্রতি নাগরিকদের একটা অংশের মধ্যে অন্ধ মোহ তৈরি হয় এবং যত খারাপ পদক্ষেপই স্বৈরশাসক নিক না কেন অনেকে সেটিকে কল্যাণকর মনে করেন। এক নায়কের পতনের পর এই উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা এক ধরনের হাহাকার ও কাতরতা অনুভব করেন, যেটা কিনা পরবর্তী সময়ে রাজনৈতিক ঘটনা প্রবাহে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদী চেতনা তৈরি করেন, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করেন। মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে এক নায়কের প্রতি অনুরক্ততা তৈরি করে। সামগ্রিকভাবে স্বৈরতন্ত্র একটা দমবন্ধ করা সময়ই থমাস স্টেনস্ট ব্যাখ্যা করেন, মানুষ যখন জিম্মি হয়ে পড়ে তখন তার প্রধান লক্ষ্য থাকে কোনোমতে বেঁচে থাকা। জিম্মিকারীকে ঘৃণা করা বা প্রতিবাদ করার কথা সে ভুলে যায়। এর মধ্যে ন্যূনতম ভালো আচরণ বা নিধন পক্ষে তাকে বাঁচিয়ে রাখার জন্যই জিম্মিকারীর প্রতি একটা কৃতজ্ঞতাবোধ ও ইতিবাচক অনুভূতি তৈরি হয়। স্বৈরতন্ত্রের ব্যাপারটা এভাবেই কাজ করে। স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়বাদী চেতনা তৈরি করেন, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করেন। মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে এক নায়কের প্রতি অনুরক্ততা তৈরি করে। মিশরের এক নায়ক স্বৈরশাসক হোসনি মুবারকের কথাই ধরা যাক। মুবারক তার 30 বছরের শাসনামলে এক আদর্শ স্বৈর শাসন কায়েম করেছিলেন। মত প্রকাশের ন্যূনতম স্বাধীনতা ছিল না, জীবনযাত্রার ব্যয় ছিল অত্যাধিক। নাগরিকদের ফোন কল, ইমেইল, আড্ডা, সমাগম সবকিছুই ব্যাপকভাবে নজরদারি করা হতো। মুবারকের বিরুদ্ধে সামান্যতম বিরূপ মনোভাব প্রকাশ পেলেই গ্রেপ্তার, নির্যাতন ও প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র দায় দেওয়া হতো দণ্ড। এসবই পরিচালনা করত SIS নামে কুখ্যাত গোয়েন্দা সংস্থা। বলা হয়ে থাকে, মিশরের মোট জনসংখ্যার 6-10% ছিল এই সংস্থার চর। এতটাই বিস্তৃত ছিল যে এর গোয়েন্দা জাল মুবারক নির্বাচনের আয়োজন করতেন। তবে তা ছিল আগাগোড়া এক মিথ্যা নির্বাচন। মুবারকের শাসনকাল এতটাই নিপুণমূলক হওয়া সত্ত্বেও 2011 সালে মুবারক বিরোধী বিক্ষোভের প্রাক্কালে কয়েক হাজার লোককে মুবারকের পক্ষে সমাবেশ করতে দেখা গিয়েছিল। এখানে যে সুবিধাভোগী এলিটেরাই ছিল তা নয়, বরং নিম্নবিত্ত শ্রেণীর লোকেরাও ছিলেন, যারা 30 বছর ধরে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছিলেন। জনগণের একটা অংশের মধ্যে মুবারক শাসনের স্মৃতিকাতরতা রয়ে গিয়েছিল। গবেষক লাইস স্প্রেড দেখান কীভাবে মিশর ও ইরাকি জনগণের একটা অংশ স্টকহোম সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। প্রথমত, রাষ্ট্রীয় বাহিনীগুলো দিয়ে পুরোপুরি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। জনগণের অবস্থা ছিল সত্যিকার অর্থেই পণবন্দির মতো। দ্বিতীয়ত, মুবারক সমাজের একটা শ্রেণীর ওপর আরেকটা শ্রেণীকে প্রাধান্য বিস্তার করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যারা কিনা রাজনৈতিক এলিটদের সঙ্গে সুসম্পর্ক রাখার বদৌলতে সীমাহীন দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান ছিলেন। তৃতীয়ত, সত্যিকার সংবাদ মাধ্যম বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না বলে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জনগণের ধারণা ছিল সামান্য। গণঅভ্যুত্থান মানসিক ক্ষতি ভোগাবে বেশি। সর্বোপরি সর্বত্র চলত শাসকের বন্দনা। মিডিয়ার সর্বদা হাজির থাকতেন মুবারক। তাকে ঘিরে একটা ধর্মতান্ত্রিক আবহাওয়া তৈরি করা হয়েছিল, যেখানে মুবারককে দেখানো হতো অবতার হিসেবে। দেশের সব ইতিবাচক অর্জনের কৃতিত্ব দেওয়া হতো তাকে। এসবের মাধ্যমে কেবল সুবিধাভোগীরাই মুবারকের অনুরক্ত হয়ে ওঠেন।
তা নয়, বরং নিম্নবিত্ত বঞ্চিত মানুষদের একটা অংশের মধ্যে মোবারককে ত্রাতা হিসেবে দেখার চেতনা ভ্রান্তি তৈরি হয়। লুইস দেখান মোবারক যা যা করেছেন তার সবই সাদ্দাম হোসেনও করেছেন, তবে বাড়তি ছিল কর মওকুফ। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ভর্তুকি, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত টিউশন ফি তুলে দেওয়া। ফলে প্রচণ্ড রকমের নিয়ন্ত্রণমূলক ও ভীতিকর পরিবেশ সত্ত্বেও সাদ্দামের এসব কল্যাণমূলক পদক্ষেপ তার প্রতি জনগণের একটা অংশের মধ্যে ভালোবাসা তৈরি করতে পেরেছিল। স্টকহোমে জিম্মিকৃত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে তাদের জিম্মিকারীর প্রতি এভাবেই সহানুভূতি তৈরি হয়েছিল, কারণ জিম্মিকারী তাদের জানে মেরে ফেলেনি। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে স্বৈরশাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তাতে মোবারক ও সাদ্দাম হোসেনের ষড়যন্ত্রের প্রায় সব বৈশিষ্ট্য বিরাজ করেছিল। পাঠকে তা মিলিয়ে নিতে সক্ষম হয়েছেন, ফলে এ নিয়ে বিশদ আলোচনা নিষ্প্রয়োজন মনে করছি। এ লেখায় মূলত যে বিষয়টি ইঙ্গিত করতে চাই সেটা হলো শেখ হাসিনার স্বৈরশাসনে বাংলাদেশের জনগণের একটা অংশ স্টকহোম সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনা পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ইতিমধ্যে এর বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের কথায় বা কাজে পান থেকে চুন খসলে কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস্য তৈরি হয়েছে বটে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর 5-6 আগস্ট টিকটকে বেশ কিছু ব্যবহারকারীকে হাসিনার জন্য আফসোস করতে দেখেছি। একজন ব্যবহারকারী সত্যিই কান্না করেছিলেন এবং বলছিলেন, আমি আওয়ামী লীগ করি না, তবু শেখ হাসিনার জন্য আমার কেন যেন খুব খারাপ লাগছে। ওই ভিডিওটা আমাকে লেখাটা লিখতে উদ্বুদ্ধ করেছে। গণবিদ্রোহের মুখে যখন কোনো সরকারের পতন ঘটে তখন নতুন সরকারের প্রতি জনগণের মধ্যে প্রত্যাশা থাকে আকাশচুম্বী। অনেক দিন ধরে নিষ্পেষিত হওয়ার কারণে নতুন ব্যবস্থায় তারা রাতে পরিবর্তন প্রত্যাশা করেন। অনেক জিনিস দ্রুত পরিবর্তন করা সম্ভব হলেও এমন বহু বিষয় আছে যা একটা ভালো সরকারও রাতে পরিবর্তন করতে পারে না। অর্থনৈতিক বিষয়াদি সম্ভবত এর মধ্যে অন্যতম। অতিরিক্ত ও কিছুটা অবাস্তব প্রত্যাশা থাকার কারণে বিপ্লবোত্তর সময় জনগণ দ্রুতই হতাশ হয়ে পড়েন। ফলে শীঘ্রই বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে অতি প্রত্যাশা উদ্ভূত হতাশা ও স্টকহোম সিন্ড্রোমের বহিঃপ্রকাশ ঘটলে অবাক হওয়ার কিছু নেই।